পাশ করি অ্যান্টিবায়োটিকে। আমরা এখন আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ। সো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা পড়াশোনা শুরু করি। চলো দেখা যাক কি আছে আমাদের পড়াশোনায়। বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণটা কি, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা কেমন আছে, কেন এরকম হয়েছে এবং এটা থেকে উত্তরণের উপায় কি, এবং কোন কোন ভুলগুলো তুমি করছিলা, ভবিষ্যতে কোন কোন ভুল করা থেকে বিরত থাকবা, এবং ভবিষ্যতে কি কি স্ট্র্যাটেজি নিলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান আরও ভালো করতে পারে। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান হাতিয়ার হলো অনুপাত বিশ্লেষণ করা, কি রেশিও অ্যানালাইসিস করা বা অনুপাত বিশ্লেষণ করা। রেশিও আমরা আগে শুনছি, রেশিও বা অনুপাত বিশ্লেষণ করতে হবে আমাদেরকে, অর্থাৎ কত ইস্টু কত, অর্থাৎ তোমার লাভ হয়েছে কত, এটা লস হয়েছে কত, এটা মানে রেশিও কত, হার কত, পার্সেন্টেজ কত। বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান হাতিয়ার কি, আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান হাতিয়ার হচ্ছে অনুপাত বিশ্লেষণ করা। অর্থাৎ তোমার লাভের বিপরীতে লস কত, মানে কত পার্সেন্ট, কিংবা অনুপাত কত, লসের অনুপাতটা কেমন, কত ইস্টু কত, কিংবা তোমার আয়ের বিপরীতে তোমার ব্যয়ের অনুপাত কত, এই পুরো বিষয়টাকে অ্যানালিসিস করা কি হচ্ছে আর্থিক বিবরণীর প্রধান হাতিয়ার, কি আর্থিক বিবরণীর প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। চলতি অনুপাত প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে। চলতি অনুপাতের কাজ কি, চলতি অনুপাতের কাজ হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যয়গুলা বা যে দায়গুলা স্বল্প মেয়াদী, কোনগুলা স্বল্প মেয়াদী, যেমন ধরো তোমার পাওনাদার, কিংবা হচ্ছে মনে করো যে অন্তর্বর্তীকালীন ঋণ, কিংবা মনে করো যে হচ্ছে তুমি কোনো একটা সেবা হচ্ছে দেও নাই, তার থেকে টাকা নিয়ে আসছো আগে থেকে অগ্রিম, কিংবা তুমি তোমার ব্যয়ের বকেয়া রয়ে গেছে, এইসব যে ছোটোখাটো জিনিস, অর্থাৎ যেগুলোকে আমরা চলতি দায় বলি, সেই স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে কি চলতি অনুপাত। চলতি অনুপাতের কাজ কি, চলতি অনুপাতের কাজ হচ্ছে স্বল্পমেয়াদী দায়, তোমার প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা যাচাই করা। চলতি অনুপাতের আদর্শ মান কত, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, কত 2:1। বলছে তরল বা অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত, তরল বা অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, কত 1:1। মজুত পণ্য এবং অগ্রিম খরচ তরল সম্পদ, লিকুইড অ্যাসেটস নয়। মজুত পণ্য এবং অগ্রিম খরচ অবশ্যই লিকুইড অ্যাসেট নয়। কেন নয়, কারণ মজুত পণ্য তো তোমার লিকুইড না। লিকুইড অ্যাসেট কোনগুলোকে বলা হয়, যে তোমার হচ্ছে নগদ টাকাকে বলা হয়, নগদ টাকা কিংবা ব্যাংকের এগুলোর ক্ষেত্রে ব্যাংকে টাকা, এগুলোকে বলা হয় কি লিকুইড অ্যাসেটস। কিন্তু বলছে মজুদ পণ্য, তোমার প্রোডাক্ট এখনো মজুদ আছে, এখনো বিক্রি হয় না, বিক্রি হবে, তারপর টাকা পাবা, বাকিও হইতে পারে, সো অনেক ঝামেলা আছে। অগ্রিম খরচ অলরেডি তোমার খরচ হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, সেটা তো তোমার ভাই লিকুইড মানি নাই, ব্যয় যখন হয়ে গেছে ওটা তো তুমি পাচ্ছ না, এখন এই টাকাটা এখন তোমার আসতেছে না, সো ওটা লিকুইড মানি থাকে না। পরবর্তীতে দেখি কার্যকরী মূলধন, একটা সূত্র দিয়ে দিচ্ছে আমাদের এখানে, যে কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের অ্যাক্টিভ তোমার হচ্ছে কি বলে যে তোমার ইকুইটি কেমন আছে বা কার্যকরী মূলধন কেমন আছে, সেটা তুমি জানতে পারবা কি করলে, চলতি সম্পদ যতটুকু আছে প্রতিষ্ঠানের, মনে করো চলতি সম্পদ আছে, মনে করো যে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে চলতি সম্পদ আছে 50,000 টাকার, তুমি কি করলা, তোমার প্রতিষ্ঠানে চলতি বছরে অর্থাৎ এই বছরে খরচ হয়েছে, অর্থাৎ চলতি দায় আছে কত, চলতি দায় আছে 20,000 টাকা, তাহলে তোমার কার্যকরী সম্পদ কত হবে, তাহলে তোমার কার্যকরী সম্পদ হবে 30,000 টাকা। অর্থাৎ তোমার চলতি বছরে কার্যকরী সম্পদ থাকলো 30,000 টাকা, তাহলে কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। বলছে দায় মাইনাস মালিকানা বা দায় মালিকানা অনুপাত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা পরিমাপ করে, কি করে, দায় মালিকানা অনুপাত, অর্থাৎ তোমার দায় এবং মালিকানার যে পার্সেন্টেজ বা অনুপাত, সেটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাণ যাচাই করে বা নির্ণয় করে। তোমার প্রতিষ্ঠানের দায় কেমন, সেই দায়ের এগেইনস্টে, দায়ের বিপরীতে তোমার মালিকানা সত্ত্ব কেমন আছে বা মালিকের মূলধন কেমন আছে, সেইটা কি করে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা পরিমাপ করে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠান কতদিন ইন দ্য লং রান বা ভবিষ্যতে এটা কতদিন তুমি হচ্ছে সাস্টেইন করতে পারবা, এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবা তোমার এই স্ট্র্যাটেজির মাধ্যমে, নাকি কোনো চেঞ্জ করতে হবে পুরো বিষয়টাকে হচ্ছে দায় মালিকানা অনুপাতে মানে কি করা হয়, যে বিশ্লেষণ করা হয়। বলছে মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের মজুদ পণ্য বিক্রয়ের দক্ষতা বোঝা যায়। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের মজুদ পণ্য আসছে কত, গেছে কত, এই যে প্রসেসটা, এইটা দ্বারা তুমি কি করতে পারবা, যে তোমার প্রতিষ্ঠানের
মজুদ পণ্য বিক্রয়ের দক্ষতা, অর্থাৎ তোমার তোমার যত প্রোডাক্ট আসছে বা যত প্রোডাক্ট কিনছিলা সেখানে কি মানে ওই তুলনায় তোমার বিক্রি কম হয়েছে নাকি বেশি হয়েছে সেই বিষয়টা, অর্থাৎ বিক্রয়ের দক্ষতার পরিমাণ তুমি যাচাই করতে পারবা। বলছে নিট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের সামগ্রিক লাভজনকতা প্রকাশ করে। নিট মুনাফা অনুপাত কি করে? নিট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের সামগ্রিক লাভজনকতা, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যে নিট মুনাফা যে মানে কেমন হয়েছে সেই অনুপাত কি করবে, তোমার প্রতিষ্ঠানের লাভ লোকসান কেন হয়েছে, লোকসান কেন কেন হয়েছে, লাভ কতটুকু হয়েছে, সেটা কিভাবে বাড়তে পারতো, সেই জিনিসটা তুমি একটা কনসেপচুয়াল জায়গা বা ধারণাগত জায়গা পাইতে পারবা কিসের মাধ্যমে? এই নিট মুনাফার অনুপাত বিশ্লেষণের মাধ্যমে। কার মাধ্যমে? নিট মুনাফার অনুপাত বিশ্লেষণের মাধ্যমে। বলছে অস্পর্শ সম্পদ ও অলিক সম্পদ মোট সম্পদ থেকে বাদ দিলে নিট সম্পদ বের করতে হয়। কি বলছে আমরা একটু খেয়াল করি। অস্পর্শনীয় সম্পদ কি? যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোকে বলে অস্পর্শনীয় সম্পদ। সো এই যে অস্পর্শনীয় সম্পদ ও অলিক সম্পদ, যেগুলো অলিক সম্পদ কোনগুলো? প্রাথমিক খরচ, আমরা বলছিলাম একটু আগে যে মনে করো মিলাদ পড়াইছে, সেই মিলাদের জন্য যে খরচ হয়েছে ওইটা। সো এই যে অলিক সম্পদ, মোট সম্পদ থেকে এটা তোমার টোটাল সম্পদ আছে মনে করো কত টাকার? 50 লাখ টাকার। হ্যাঁ, তোমার টোটাল সম্পদ আছে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, 50 লাখ টাকার তোমার মনে করো যে হ্যাঁ আরও একটা শূন্য হবে মনে হয়। সো তোমার 50 লাখ টাকা, ভুলভাল হইতে পারে, ঠিকও হইতে পারে, খেয়াল করে দেখো ভাই। বলছে যে যে তোমার কি বলে যে অস্পর্শ সম্পদ এবং অলিক সম্পদ মোট সম্পদ থেকে বাদ দিলে নিট সম্পদ বের করতে হয়। কি করা হয়? নিট সম্পদ বের করা হয়। এখন তোমার প্রতিষ্ঠানে টোটাল সম্পদ আছে মনে করো 50 লাখ টাকা, সেখান থেকে অস্পর্শনীয় সম্পদ এবং অলিক সম্পদ হিসেবে ধরা হয়েছে, বাদ দেওয়া হয়েছে মনে করো যে কত টাকা? মনে করো যে হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। হ্যাঁ, সো যখন তুমি 5 লাখ টাকা মাইনাস করলো তাহলে তোমার থাকতেছে কত? 45 লাখ টাকা। এই 45 লাখ টাকা কি তোমার প্রতিষ্ঠানে? এই 45 টাকাই তোমার প্রতিষ্ঠানে বর্তমান সম্পদ বা নিট সম্পদ হিসেবে কাজ করবে। তারপরে অংশ আমরা দেখি। তারপরে বলছে যে বিনিয়োজিত হবে, বিনিয়োজিত মূলধনে। এটা কি হবে? বিনিয়োগিত না, বিনিয়োজিত। বিনিয়োজিত। ক্লিয়ার? সো বিনিয়োজিত মূলধনের ওপর আয়ের হার বা আয়ের পার্সেন্টেজ বিনিয়োগের কার্যকারিতা দেখা, অর্থাৎ তোমার বিনিয়োজিত যে মূলধনের মানে রেশিও বা পার্সেন্টেজ, সেইটাকে কী করে তোমার প্রতিষ্ঠানের যে আয় আছে বা আয়ের রেশিও আছে সেটার বিনিয়োগের কার্যকারিতা, অর্থাৎ তুমি বিনিয়োগ করলে সেটা কতটুকু কাজ করবে আখেরে বা কাজ করবে না, কিংবা কতটুকু তুমি লাভজনক একটা হচ্ছে বিনিয়োগ পাবা কিংবা পাবা না, সেটা তুমি নির্ধারণ করবা কার মাধ্যমে? তোমার এই বিনিয়োজিত মূলধনের মাধ্যমে, রেশিও বের করার মাধ্যমে। বলছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের গতি বোঝায়। প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাব নামটাই হচ্ছে সম্পদ। হ্যাঁ, সো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, অর্থাৎ একটা অনুপাতের নাম কি? প্রাপ্য হিসাব আবর্তন। আবর্তন কি? ঘুরে ঘুরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আবর্তন। সো এই যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের গতি বোঝায়, অর্থাৎ তুমি একজন দেনাদারের কাছে তুমি টাকা পাবো 5 লাখ, এখন সে তোমার এই যে অনুপাত, অর্থাৎ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের কাজ কি? ও দেখে যে এটার গতি কেমন, এটা কিভাবে কাজ করতেছে, এইভাবে ঘুরতেছে নাকি এই গাড়ি চলে না মার্কা স্টাইলে ঘুরতেছে, অর্থাৎ ওটার টাকাটা পাচ্ছে কি পাচ্ছে না, কিংবা এক বছরে কতবার পাচ্ছে, এই গতিটা সে নির্ণয় করতে পারে। বলছে গড় সংগ্রহ সময় 365 দিন ডিভাইডেড প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তোমার এটা একটা সূত্র, গড় সংগ্রহ সময়, অর্থাৎ তোমার সময় বের করার ক্ষেত্রে কি করতে হবে? 365 দিয়ে ভাগ দিতে হবে কাকে? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতকে, তাইলেই তুমি পাওয়া যাবা সময়। তাহলে কি পাবা? গড় সংগ্রহ সময়। মালিকানা অনুপাত মোট সম্পদের কত অংশ মালিকের তা দেখায়। মালিকানা অনুপাত কি করে? মোট সম্পদ, তোমার সম্পদ যতটা আছে টোটাল, তোমার প্রতিষ্ঠানের যতটা সম্পদ আছে টোটাল অ্যাসেট থেকে কি করে যে তোমার হচ্ছে টোটাল অ্যাসেট থেকে ওনার্স
ওনার্স ইকুইটি, অর্থাৎ টোটাল যে সম্পদ আছে সেখান থেকে মালিকানা সত্ত্ব কত, অর্থাৎ মালিক এখান থেকে কত টাকা পাইতে পারে বা মালিক কত টাকা ডিজার্ভ করে। সো সেইটা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? মালিকানা অনুপাত নির্ণয়ের মাধ্যমে। মালিকানা অনুপাত নির্ণয় করার মাধ্যমে অনুপাত বিশ্লেষণ আন্তঃপ্রতিষ্ঠান এবং অন্তঃপ্রতিষ্ঠান তুলনামূলক মূল্যায়নে ব্যবহৃত হয়। অনুপাত বিশ্লেষণ আরও কিসের ক্ষেত্রে? আন্তঃপ্রতিষ্ঠান অর্থাৎ নিজের প্রতিষ্ঠান, অন্তঃপ্রতিষ্ঠান, বহিস্থ প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুলনামূলক মূল্যায়নের ক্ষেত্রে। তোমার প্রতিষ্ঠানের রেশিও কেমন লাভ লোকসানের বা ব্যবসায়ের, অন্য প্রতিষ্ঠানের রেশিও কেমন লাভ লোকসানের কিংবা ব্যবসায়ের, সেটা তুমি তুলনা করতে পারো যে এই বছরে আমি এত টাকা ইনভেস্ট করে এইভাবে হচ্ছে লাভ করছি, আর সেম একই বছরে ও হচ্ছে ওই প্রতিষ্ঠান এত টাকা, করিম রহিম যদু মধু এত টাকা খরচ করে বা ইনভেস্ট করে এত টাকা লাভ করছে, তাহলে ওর লাভ বেশি হয়েছে নাকি আমার লাভ বেশি হয়েছে। তো পুরো জিনিসটা বের করতে পারো কিসের মাধ্যমে? অনুপাত বিশ্লেষণ করার মাধ্যমে। বলছে আদর্শ মানের চেয়ে চলতি অনুপাত বেশি হওয়া সবসময় ভালো, অলস সম্পদের লক্ষণ। অর্থাৎ অলস সম্পদ জিনিসটা কি? অর্থাৎ তোমার সম্পদ হিসেবে রয়ে গেছে, আগে থেকেই রয়ে গেছে, ওইটা হচ্ছে অলস সম্পদ। আদর্শ মানের চেয়ে, তোমার মনে করো আদর্শ মান 2:1, আদর্শ মান কত? 2:1। এখন এই আদর্শ মানের চেয়ে কি বলছে? যে চলতি অনুপাত বেশি হওয়া ভালো। এখন 2:3 হইলে কত হবে? তাহলে অর্থাৎ তোমার খরচের তুলনায় তোমার হচ্ছে, সরি 2:1 জিনিসটা কি? 2:1 হচ্ছে তোমার সম্পদ যদি 2 টাকার থাকে, তোমার খরচ হইতে পারে 1 টাকার, ঠিক আছে, বা তোমার দায় থাকতে পারে 1 টাকার। সেক্ষেত্রে 2:3 হইলে কি হবে? তোমার সম্পদ আছে 2 টাকার, তোমার দায় হলো 3 টাকা, তার মানে তোমার লস প্রজেক্ট। কিন্তু যদি এরকম হয়, বলছে এই কোশ্চেনটার বা এই লেখাটা মানে হচ্ছে যে আদর্শ মানের চেয়ে আদর্শ মান কত? 2 না, 2:1। তো এখন যদি এখানে তোমার 2:1 না থেকে যদি থাকে 5:1, যদি 5:1 থাকে, অর্থাৎ তোমার আদর্শ মান ছিল 2:1 হয়েছে 5:1, তার মানে 3 বেড়ে গেছে, সম্পদ পাশে কি হয়েছে? 3 বেড়ে গেছে। এই যে বেড়ে গেছে, এইটা খুবই ভালো। এটা হলে কি হয়েছে? তোমার প্রতিষ্ঠানের লাভ বা তোমার প্রতিষ্ঠানের সম্পদ বেশি রইল। লাভজনকতা অনুপাত সমূহ সাধারণত লভ্যাংশের বা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তোমার প্রতিষ্ঠানের যে লাভজনকতা বা হচ্ছে যে তোমার হচ্ছে লাভজনকতা অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে কি করা হয়? পার্সেন্টেজ, শতকরা, হ্যাঁ, পার্সেন্টেজ প্রকাশ করা হয়, অর্থাৎ শতকরায় প্রকাশ করা হয়, অনুপাতে না, ইস্টুতে না, কিসে? শতকরায়। তারল্য অনুপাত সমূহ সাধারণত অনুপাতে বা ইস্টু আকারে, এই যে ইস্টু কোনটা? এই দুইটা পুরা, হ্যাঁ, তারল্য অনুপাত সমূহ সাধারণত কি করা হয়? ইস্টু আকারে প্রকাশ করা হয়। কিন্তু লাভজনক অনুপাত কি করা হয়? পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। এই পার্থক্যগুলো মনে রাখতে হবে। অনাদায়ী পাওনা ও সঞ্চিতি প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে অনুপাত করতে হয়। কি বলছে? অনাদায়ী পাওনা তোমার যেটা আছে প্রতিষ্ঠানে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে অনুপাত নির্ণয় করা হবে। অবশ্যই তোমার দেনাদার ছিল 50,000 টাকা, এখন বলছে যে তুমি পাবা না, অনাদায়ী পাওনা আছে তোমার 5,000 টাকা। আবার বলছে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 10%, তাহলে 50,000 থেকে 5,000 মাইনাস দাও, থাকে কত? 45,000। 45,000 10% কত? 4,500। 4,500 বাদ দাও এবার, 50 মাইনাস 5, 45 মাইনাস 4,500, থাকবে কত? থাকবে 40,500 টাকা। কত? 40,500 টাকা, মনে থাকবে। সো এই যে 40,500 টাকা, এইটা হচ্ছে তোমার সম্পদ হিসেবে কাজ করবে, যে তোমার সম্পদ এটা আছে। তার মানে বলছে অনাদায়ী পাওনা ও সঞ্চিতি প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব 50,000, এটা থেকে তুমি বাদ দিছো, মাইনাস করে দিছো। এই মাইনাস করে দিয়া তারপরে তোমাকে কি করতে? অনুপাত নির্ণয় করতে হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণ বিনিয়োগকারী ও পাওনাদারের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর্থিক বিবরণী বিশ্লেষণে কি হয়? বিনিয়োগকারী, তোমার প্রতিষ্ঠানে যে বিনিয়োগকর্তা, যে যিনি বিনিয়োগ করছেন, ও পাওনাদারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কিন্তু, সেটা কি? যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের কি অবস্থা, হকিকত কি, তোমার প্রতিষ্ঠান কি ভালো অবস্থা আছে নাকি আল্লাহর নাম লইয়া ব্যাংক্রাফট হওয়ার দ্বার প্রান্ত হয়ে চলে আসছে, কোনটা? অর্থাৎ এইগুলা যাচাই বাছাই করেই কিন্তু একজন বিনিয়োগকারী, একজন ইনভেস্টর, সে টাকা ইনভেস্ট করে বা টাকা বিনিয়োগ করে। আবার হচ্ছে পাওনাদারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যে তুমি যে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের কি অবস্থা, তুমি যে মানে টাকা কি আদৌ দিতে পারবা কি না, কিংবা তাকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে কি না, সেটাও সাহায্য করে কিসের মাধ্যমে? অর্থাৎ এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করার মাধ্যমে। আমরা একটা এক্সাম্পল দেখি, যে মজুদ আবর্তন অনুপাত 8 বার হলে মজুদ পণ্যের গড় বয়স কত? কি বলছে? মজুদ আবর্তন
অনুপাত 8 বার হলে, কতবার? 8 বার হলে, অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত হয়েছে কতবার? 8 বার হলে মজুদ পণ্যের গড় বয়স কত? গড় বয়স বের করতে বলছে। আমরা কিন্তু একটা সূত্রে দেখছিলাম, গড় বয়সের একটা সূত্র ছিল, দেখো আর একবার একটু দেখে নাও। এই যে গড় সংগ্রহ সময় বা গড় বয়স বেসিক্যালি 365 ভাগ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, বা হচ্ছে ওখানে যেটা বলা আছে ওইটাই, সেটা হচ্ছে যে মজুদ আবর্তন অনুপাত কত? 8 বার হলে মজুদ পণ্যের গড় বয়স কত। এখন গড় বয়সের সূত্র কি আমরা জানি যে 365 ভাগ 365 ভাগ কি করতে হবে, যে তোমার হচ্ছে যতবার হয়েছে, কতবার হয়েছে? যতবার হয়েছে। কতবার হয়েছে আমার? 8 বার হয়েছে। তাহলে 365 দিয়ে যদি আমরা 8 বার দিই তাহলে কত? 45.6, 45.6 বেরোয়। তার মানে আমার উত্তর কিন্তু সরাসরি। এইসব অঙ্কগুলো খুবই মজার। 30 দিন নাকি 45 দিন, অর্থাৎ দেখো 45 দিন 6 ঘন্টা, বা 40 দিন বা 60 দিন। এখন এটা তুমি সরাসরি অঙ্কের মাধ্যমে করে ফেলতে পারবা যখন তোমার সূত্রটা জানা থাকতে হবে। তার মানে তোমাকে কিন্তু সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে। সূত্রটা কি? আবার একবার আমি দেখাইতেছি। সূত্রটা হচ্ছে গড় সংগ্রহ সময় সমান 365, অর্থাৎ তোমার বছর যতগুলো দিন সেই দিন দিয়া ভাগ দিতে হবে তোমার যতবার আবর্তন হয়েছে। ওইখানে কতবার আবর্তন হয়েছিল? 8 বার আবর্তন হয়েছিল। সো আমরা 365 দিয়া 8-এ ভাগ দিছি, তখন বেরোইছে আমার কত? আমার রেজাল্ট কত বেরোইলো? আমার বেরোইলো 45.6, 45.6। সুতরাং আশা করি আমাদের যে বিশ্লেষণটা, অর্থাৎ যে তোমার ইস্টুর যে ইস্টুর কাজগুলোর ক্ষেত্রে, শতকরার ক্ষেত্রে কীভাবে কাজ করে, অ্যাকাউন্টিং আমরা কীভাবে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমরা পরবর্তী ক্লাসে চলে যাই, অর্থাৎ আমাদের হচ্ছে সপ্তম ক্লাস, সপ্তম অধ্যায়ে আমরা হচ্ছে চলে যাই।